কে 6 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম। ভিডিওটা ছিল আমাদের ডেলি ব্লগার মাই ভিলেজ লাইফ সন্দীপকে নিয়ে। আমি সেই ভিডিওতে কিছু কথা সন্দীপকে বলেছিলাম ওকে সাপোর্ট করে। এখন সন্দীপ ঘোষ নামে যে ক্রিমিনালটার কথা উঠেছে, একজন ডাক্তার যে তিলোত্তমাকে পরিকল্পনা করে বেশ কয়েকজন মিলে ধর্ষণ এবং খুন করেছে। আমার দর্শকরা, কিছু নতুন দর্শক এসেছে এই ঘটনার পরে, তারা ভেবেছে আমি ওই সন্দীপ ঘোষকে নিয়ে ভালো ভালো কথা বলেছি। একদম ভুল। আমার ভিডিওটা আগে দেখো। এটা হচ্ছে সন্দীপ ঘোষ, আরজি করের যে খুনি ডাক্তার হচ্ছে সন্দীপ ঘোষ। আর আমি যে সন্দীপকে নিয়ে কথা বলেছি 6 দিন আগে, সেটা হচ্ছে একজন ব্লগার, ডেলি ব্লগার। তার চ্যানেলের নাম হচ্ছে মাই ভিলেজ লাইফ সন্দীপ, আর তার টাইটেল হচ্ছে সন্দীপ মিত্র। আজ থেকে 1 বছর আগে তার বউ পরকীয়া করে তাকে ছেড়ে চলে গেছে, একটা 2.5 বছরের বাচ্চাকে রেখে। সেই বাচ্চাটা 9 মাস তার মা তার কথা মনে করেনি। এই সন্দীপ মিত্র, এই ডেলি ব্লগার, সেই বাচ্চাটাকে নিয়ে, তার মা বাবাকে নিয়ে তার জীবন সার্ভাইভ করছে। আমি সেই সন্দীপ মিত্রের কথা বলেছি। তোমরা যারা ভুল বুঝছো আমাকে, আমি সন্দীপ ঘোষকে এত ভালো ভালো কথা বলেছি, তারা ভুল করছো, তারা গুলিয়ে ফেলছো। সন্দীপ মিত্র আর সন্দীপ ঘোষের মধ্যে গুলিয়ে ফেলছো। আমি আবারও তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, সন্দীপ মিত্র ডেলি ব্লগার মাই ভিলেজ লাইফ সন্দীপ, এই সন্দীপের সঙ্গে খুনি সন্দীপের তোমরা মিল খুঁজে পাবে না। আমি সন্দীপ ঘোষকে নিয়ে অনেক ভিডিও করেছি, সেগুলো দেখো, সেখানে কমেন্ট করো। আশা করি তোমাদের মনের যে জ্বালাটা সেটা জুড়াবে। তাই হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা। তাদের হয়তো একটু তারা হয়তো আমাকে একটু ভুল বুঝছো। আমি প্রথমেই ভিডিওর সেটা খোলসা করে দিলাম। আশা করি আজকের পর থেকে আর ভুল হবে না। তাই এবার চলে আসি, তিলোত্তমা খুনের সিবিআই তদন্ত করছে। খুনিদের নাম এখনো বেরোয়নি, একমাত্র সঞ্জয় রায়, তার নাম বেরিয়েছে। কিন্তু সে তার একটা স্বীকারোক্তির মধ্যে বলেছে যে আমি যে কাজ করেছি, যা আমাকে জড়ানো হচ্ছে, অতটা দোষী আমি নই, আমাকে উপরে পরিকল্পনাভাবে পাঠানো হয়েছিল। এই কথা শোনার পরে তার পাশে একজন মহিলা উকিল দাঁড়িয়েছে, কবিতা সরকার। যাই হোক, আমি আজকে কথা বলবো এই যে সিবিআই এর হাতে রাজ্য সরকার যে কেসটা তুলে দিল, সেই কেসের 4 দিন দেরি করলো। এই 4 দিনের মধ্যে তথ্য প্রমাণ সব লোপাট করে দিল। আজকে ভয়ঙ্কর কথা শুনলাম, আরজি করের যে হিমঘরের প্রাক্তন যে দায়িত্বশীল একজন অফিসার, কর্মচারী, তিনি বললেন যে কথা, তাতে কিন্তু আমরা অবাক হয়ে গেলাম। ভোর 4টেয়, যে আমরা অনুমান করছি যে ভোর 4টেয় তিলোত্তমা খুন হয়েছে, কিন্তু পরের দিন তড়িঘড়ি করে তার বডিটা কেন শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়া হলো? কি পরিকল্পনা ছিল? এই যে হিমঘরে যিনি দায়িত্বে আছেন, তিনি যা বললেন, ভয়ঙ্কর তথ্য। ওখানে বডি প্রিজার্ভ করে রাখার, মানে হিমঘরে রাখার পর্যাপ্ত ব্যবস্থা আছে, এবং এত ভালো ব্যবস্থা যে সেখানে সেই হিমঘরে 48-এর ওপরে চেম্বার আছে এবং খুব উন্নত মানের। তাহলে সেই বডিটাকে কেন রাখা হলো না? হিমঘরের দায়িত্বপ্রাপ্ত যিনি বললেন, একজন কর্মচারী, তিনি যা বললেন, গা হিম করা কথা। আরজি করে নাকি অনেক দিন এই বডি পাচার নিয়ে অনেক রকম কাণ্ড কারখানা চলছে। একটা লাশ যখন হিমঘরে থাকে, বডি থাকে, সেই বডি অনেক সময় অ্যাক্সিডেন্টের বডি হয়, খুনের হয়, ধর্ষণের হয়। সেই বডি পুলিশ এবং বাড়ির লোকের অনুমতি ছাড়া সেই বডি কাউকে হস্তান্তর করা যাবে না। কিন্তু এই সন্দীপ ঘোষ, তার দলবল, তার দালালগুলো, তার গুন্ডা বাহিনী সেই ভদ্রলোককে গিয়ে হুমকি দিয়েছে, এবং লাশ রাখার যে হিমঘর, সেখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিল, তিনি বাধা দিলে এই কাজে তাকে বাঁকুড়ায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এবং এই ভদ্রলোককে বলা হয়েছে, মালটাকে দেখে রাখ, সাল্টে দিতে হবে, পালিশ করতে হবে। একজন ডাক্তারদের মুখে এরকম মানে 420 টাইপের কথাবার্তা, অবাক হই না? একজন বাবা মা কত কষ্ট করে একজন ডাক্তার তৈরি করে, তাকে সমাজ সেবামূলক একটা দায়িত্বের কাজ। টিচার, নার্স, ডাক্তার, এরা টাকা পেলেও, মাইনে পেলেও, এদের কিন্তু সেবামূলক
দায়িত্ব বলা হয়, কাজে ব্রতী বলা হয়, জীবনটাকে এরা সেবামূলক কাজে ব্রতী করে। সেই দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের মধ্যে থেকে যদি বলা হয় মালটাকে দেখে রাখ, পালিশ করতে হবে, এগুলো রাস্তায় যে 420রা ঘুরে বেড়ায় তাদের মতো কথা হলো না? আমরা ভাবতেও অবাক হয়ে যাই। আমাদের সমাজের উচ্চ স্তরের মধ্যে ডাক্তাররা পড়েন, নাম্বার 1 ক্যাটাগরির সেবামূলকের মধ্যে ডাক্তাররা পড়েন। সেই ডাক্তার যদি, একজন ডাক্তার, সে যদি বলে মালটাকে দেখে রাখ, পালিশ করতে হবে, তাহলে তার বাবা মা কি জন্য তাকে পাঠিয়েছে ডাক্তারি তৈরি করতে? গুন্ডামি করলে তো রাস্তায় করা যায়, সিনেমা হলের সামনে টিকিট বিলাক করা যায়, রাজনৈতিক নেতাদের দলে মিশে গুন্ডামি করা যায়, তাহলে কেন সেবামূলক কাজ করতে আসা? এই আরজি করে এমন এমন ঘটনা, তথ্য উঠে আসছে, আমরা অবাক হয়ে যাচ্ছি, যেটা হসপিটাল না দুর্নীতির আঁকড়া, এটা হসপিটাল না দুর্নীতির আঁকড়া, কিংবা কোনো দুষ্কৃতদের একটা মানে ক্লাব ঘর এটা আরজি করের যে অবস্থা শুনছি। আচ্ছা বন্ধুরা, সিবিআইকে নিয়োগ করলো রাজ্য সরকার আবেদন করে, সিবিআইকে নিয়োগ করলো, কিন্তু সিবিআইকে খেলার মাঠ দিচ্ছে না, খেলার মাঠ দিচ্ছে না। সেমিনার রুমের পাশের রুম, যেখানে হয়তো খুনটা হয়েছিল, খুন করার পরে দুষ্কৃতীরা, খুনিরা যে বেসিনটায় হাত ধুয়েছিল, সে বেসিনটা ভেঙে দেয়া হলো। ধস্তাধস্তির ফলে যে দেওয়ালটায় হয়তো কোনো চিহ্ন পাওয়া যেত, সেই দেওয়ালটা ভেঙে দেয়া হলো। তারপরে সিসিটিভি ফুটেজ সেটাকে নষ্ট করে দেয়া হলো। কিন্তু সঞ্জয় রায় সেদিন যে 4টের সময় সেমিনার রুমে ঢুকেছে, সেটা সিসিটিভি ফুটেজে কিন্তু রাখা আছে। সে যখন ঢুকেছে তার গলায় হেডফোন, সে যখন বেরিয়েছে তার গলায় হেডফোন ছিল না। তাহলে কি এটা পূর্ব পরিকল্পিত যে এই ঘটনা ঘটার পরে সঞ্জয়কে ওখানে পাঠাতে হবে? সিসিটিভি ক্যামেরাটা, সেই জায়গাটা কিন্তু ঠিক আছে, সেটা কিন্তু লোপাট হয়নি। সঞ্জয় সেখানে যাবে, মৃতদেহটা দেখবে, চলে আসবে, হেডফোনটা সেখানে ফেলে আসতে বলা হলো যে তুই ওই মৃতর পাশে হেডফোনটা ফেলে আসবি। বন্ধুরা, শুনতে অবাক লাগে। এই ঘটনাটা ঘটানোর আগে থেকে নাকি পরিকল্পনা করা ছিল, সেরকমই সন্দেহ করছে সিআইডিরা। একদিনের পরিকল্পনায় কিংবা হঠাৎ প্ল্যানিংয়ে তিলোত্তমা খুন হয়নি। তিলোত্তমা এমন কিছু কাহিনী জেনে গেছিল, তাকে বাঁচিয়ে রাখা তাদের পক্ষে বিপজ্জনক হচ্ছিল, সেই জন্যই কিন্তু তারা তাকে শেষ করে দিল। তাই এতই যদি শেষ করার ইচ্ছা ছিল, তাকে অন্যভাবে মারতে পারত। মানুষ মারাটা অপরাধ, খুন করাটা অপরাধ, কিন্তু আমি বলছি এইভাবে তিল তিল করে নির্যাতন দিয়ে একটা মেয়েকে খুন করা, এটা ঠিক নয়। খুন করার থেকে বেশি অপরাধী হয় খুনের পরিকল্পনা করা। আজকে যেদিন এই ঘটনা ঘটবে, 4-5জন মিলে খাবার খেয়েছে, এবং সেখানে তার বান্ধবী, একই সঙ্গে কাজ করে একটা বান্ধবী ও মেয়ে ডাক্তারও ছিল। আমি সেই মেয়ে ডাক্তারের কাছে একটা প্রশ্ন করব, যখন আপনি হাত দুটো চেপে ধরেছিলেন, মনে হয়, না হলে পা দুটো চেপে ধরেছিলেন, কিছু একটা তো করেছিলেন খুনের সহযোগিতা করার জন্য, তখন একটাবারও নিজের কথা মনে হয়নি যে আজকে তিলোত্তমার জায়গায় যদি আপনি নিজে থাকতেন, তাহলে আপনার শরীরে এই পশুরা একটু একটু করে আপনাকে যে খুবলে খুবলে খেত, খুব মজা লাগতো? আজকে যে ডাক্তাররা এই খুনের মধ্যে সরাসরি যুক্ত, একবার তিলোত্তমার জায়গায় নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মেয়ে, নিজের মাকে বসিয়ে দেখুন তো, কষ্ট লাগবে না? আপনি যে জনিদার দিয়ে জন্মেছেন, মায়ের পৃথিবীর আলো দেখেছেন, সেই জনিদারে আপনি একটা ক্যাসাপ ঢুকিয়ে দিয়েছেন, মেয়েটা লাগেনি, তাই না? আপনার মার যদি এরকম হতো, লাগতো না? আপনার বউকে যদি এরকম হতো, তার লাগতো না? আর সেই লাশটা দেখে আপনার কেমন লাগতো বন্ধুরা, একটু বলো তো কেমন লাগতো? এদের কিভাবে শাস্তি দেওয়া উচিত? আজকে সিআইডি যে তদন্ত করছে, সেই তদন্ত কিন্তু অনেক দুর্নীতি উঠে আসছে, কিন্তু দুর্নীতি তো উঠে আসছে, তার বিচার হবে। তিলোত্তমা খুনের একটি অপরাধীর নামও কিন্তু আসছে না, কোনো প্রমাণ আসছে না। বলা হচ্ছে যে এই সমস্ত মূলের পান্ডা হচ্ছে সন্দীপ ঘোষ। সিবিআইয়ের তরফ থেকে 15টা জায়গায় আজকে তদন্তের স্বার্থে গেছে, সন্দীপ ঘোষের বাড়িতেও তেমনি গেছিল। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, 1 ঘন্টা পরে তারপরে তাদের এন্ট্রির ব্যবস্থা করা হয়েছে। তাহলে 1 ঘন্টা কেন দাঁড়িয়ে থাকতে হলো? তার বাড়িতে এমন কি আছে যে সেটা লুকানোর জন্য 1 ঘন্টা লাগলো? বন্ধুরা, সত্যি সিআইডির যে তদন্ত, জানি না সেই তদন্ত শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, কিন্তু আজকে দেখছি যে দুর্নীতির আঁকড়া আরজিকর, শুধু আরজিকর নয়, এই সন্দীপ ঘোষ আরও অনেক জায়গায় অনেক কিছু করেছে।
আজকে সন্দীপ ঘোষ সিবিআইয়ের হেফাজতে আছে। রাজ্য সরকার চাইছে তাকে ছাড়িয়ে আনতে। আর পুলিশ অধিকর্তা তিনি তো সরাসরি দুর্নীতি করেছেন, কারণ তিলোত্তমা যখন খুন হয়েছে সেটা বডি দেখার পরেও তিনি তিলোত্তমার মা বাবাকে কি বলেছেন, আপনার মেয়ে অসুস্থ। তারপরে আবার পরবর্তীতে তিনি বলেছেন যে সে সুইসাইড করেছে। তারপরে তড়িঘড়ি বডিটা নিজের দায়িত্বে নিয়ে শ্মশানে গিয়ে পুড়িয়ে দিয়েছিল। শ্মশানের যে পোড়ানোর যে ডোম, সে বলেছে তার আগে আরো 2টো লাশ ছিল, তড়িঘড়ি করতে হবে, ও 2টো বাদ দাও, এটা আগে করো। দিয়েছে সব শেষ করে, সমস্ত তথ্য প্রমাণ লোপাট। আজকে যদি তিলোত্তমার বডিটা হিমঘরে থাকতো, দ্বিতীয়বার যদি পোস্টমর্টম করা হতো, না জানি আরো কিছু অজানা তথ্য আসতো, তাহলে কেন তিলোত্তমার ডায়েরি থেকে কিছু পাওয়া যাচ্ছে না? কোথায় সেই ডায়েরি যেটা রাজ্য সরকার সিজ করেছিল? সেটা কি সিবিআই এর কাছে পড়েছে? তাদের কাছে পড়েছে? তিলোত্তমার ল্যাপটপ সেটা কোথায়? তাতেও তো অনেক তথ্য থাকতে পারে। তিলোত্তমা রেগুলার ডায়েরি লিখতো, রেগুলার মেনটেন করতো, এবং ওর বাবা গলা চড়িয়ে বলেছে আমার মেয়ে মরার আগের দিন পর্যন্ত তার ডায়েরি লিখেছিল। কোথায় সেই ডায়েরি? 2023 সালের জানুয়ারি মাসে যে শবদেহ কাণ্ড ঘটেছিল, তিনি যে কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন, তিনি কিন্তু বলছেন যে ছাত্রদের, স্টুডেন্ট ডাক্তারদের পাশ করানোর জন্য দাদন নেওয়া হতো। দাদন মানে ঘুষ দাদন নেওয়া হতো। কার কত মার্ক হবে সেটা সন্দীপ ঘোষ নিয়ন্ত্রণ করত। এই হিমঘরের যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তাকে ট্রান্সফার করার জন্য আরজি করে বসে প্রথম ঘোষণা হয়েছে। তখনও কিন্তু তার ট্রান্সফারের রিপোর্ট হয়নি। এসে ওই হিমঘরে বলেছে শবদেহ দিতে হবে। যখন বারণ করেছিল, বলেছিল অনেক কাজ করেছে, কারণ এই যে সুপারিনটেন্ডেন্ট যা 2023 সালে ছিলেন, তিনি এই একটা পরিকল্পনা নিচ্ছিলেন যে পয়জন খাওয়া রুগীগুলো এখানে তাদের মানে ফরেনসিক ডিপার্টমেন্টে আলাদা পাঠাতে হতো, খরচও অনেক, 6 মাস পরে রিপোর্ট আসতো। তিনি একটা ল্যাব করতে চেয়েছিলেন যে এই পয়জনাস যে রুগীগুলো আছে তাদের টেস্টিংটা এখানেই হবে। তাকে বলা হয়েছিল বাঁকুড়ায় গিয়ে গবেষণা করুক, আর এখানে অনেক কাজ করেছে, আর করতে হবে না। তাহলে তারা কি করে জানলো যে বাঁকুড়ায় তার ট্রান্সফার হবে? তখনও কিন্তু ট্রান্সফার হয়নি। তাহলেই আরজি করে বসে স্বাস্থ্য দপ্তরের সমস্ত কিছু হতো। আরজি করের সন্দীপ ঘোষের কেবিনে বসে যে বিল পাস হতো, সেটাই সিগনেচারের জন্য কোথায় যেত? স্বাস্থ্য দপ্তরে। বাহারে স্বাস্থ্যমন্ত্রী কে? স্বাস্থ্য কার দায়িত্বে? পুলিশ কার দায়িত্বে? আহারে, মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, নিজে স্বাস্থ্যমন্ত্রী। আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেমন পুলিশ মন্ত্রী, তেমনি তিনি স্বাস্থ্যমন্ত্রী। তিনি রাস্তায় নেমে কি বললেন? মুখ্যমন্ত্রী হিসাবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন খুনিদের ধরে শাস্তি দেওয়ার কথা। তাহলে প্রমাণ লোপাট কেন? রাজ্য সরকার কেন প্রমাণ লোপাট করলো? প্রমাণ লোপাটের পরে কেন সিআইডি আসলো? আজকে হাজারো মানুষ, কাতারে মানুষ রাস্তায় নেমেছে। আগামীকাল 27 তারিখ কি হবে? 27 তারিখে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাবে নবান্ন অভিযান করতে, কারণ সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, তার কাছে আবেদন করতে যাবে। রাজ্যের মানুষ 27 তারিখে আবেদন করতে যাবে। কালকে কি ঘটনা করবে? রাজ্য সরকারের কি পরিকল্পনা? দেখা যাক। আমরা সেই জন্য অপেক্ষা করব যে তিনি কি করেন। আদৌ কি এই আন্দোলনকারীরা যারা মানে শান্তিপূর্ণ মিছিল, শান্তিপূর্ণ আন্দোলন, তারা জাস্টিস চাইতে যাবে মুখ্যমন্ত্রীর কাছে, তাদের সঙ্গে কি ধরনের ব্যবহার হয় সেটা তো আমরা তো বুঝতে পারছি কি হবে। এই আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য অনেক রকম পরিকল্পনা চলছে, কিন্তু কেউ দমন নাই। শিল্পী, সাহিত্যিক সবাই রাস্তায় নেমেছে। আমাদের তৃণমূলের একজন এমপি দেব, এতদিন পরে তার কানে জল গেছে। সে বক্তব্য রাখার মধ্যে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছেন যে এই ঘটনার সম্পূর্ণ তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক। পুরো বলটা প্রধানমন্ত্রীর কোর্টে দিয়ে দিল দেব। কেন? তোমাদের মুখ্যমন্ত্রী কি করছে? তিনি তো পুলিশ মন্ত্রী। তার পুলিশ যে মিথ্যা কথা বলেছিল সেটা তুমি শোনোনি? এতদিন পরে তোমার কানে জল গেছে। এখন তুমি শিল্পীদের সঙ্গে এসে রাস্তায় নেমেছ 11 থেকে 13 দিনের মাথায়। তোমার একটুও শরম নেই? তুমি প্রধানমন্ত্রীর কোর্টে বল দিচ্ছ কেন? ঘটনা ঘটেছে রাজ্যে, 4 দিন পরে সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে, তার মধ্যে প্রমাণ লোপাট। তুমি দেখতে পাওনি সেই বেসিনটা ভাঙা হয়েছে? তুমি শুনতে পাওনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেখানে নষ্ট করা হয়েছে? সেমিনার রুমের একটা দেওয়াল, পাশের ঘরের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে? শুনতে পাওনি, তাই না?
আজকে এসে বড় বড় লেকচার। আজকে বুদ্ধিজীবীরা কোথায়? রাস্তায় নেমেছে, কিন্তু রাস্তায় নেমেছে আগে সাধারণ মানুষ। আজকে কর্মচারী, ডাক্তার, ছাত্র, গৃহবধূ সবাই মিলে রাস্তায় নেমেছে। ইউটিউবাররা অবধি রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আন্দোলন করছে। তাদের একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাই, আমরা বিচার চাই। এই বিচারের নামে প্রহসন হলে চলবে না। আজকে একজন পুলিশ কর্তা, সে কেন এই বডিটা তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো? মৃত্যুর এত ঘন্টা পরে, খুনের এত ঘন্টা পরে কেন এফআইআর হলো? হসপিটাল তরফ থেকে কেন এফআইআর হলো না? কেন? কার দোষ? কার জন্য? আর সন্দীপ ঘোষের জন্য, সন্দীপ ঘোষকে হাতে নেওয়ার জন্যই বা কেন এত পরিকল্পনা চলছে? রাজ্য সরকার যদি সন্দীপ ঘোষকে একবার তাদের দায়িত্বে আনতে পারে, তাহলে কি হবে? তার উপরে প্রভাব খাটানো যাবে। এদিকে সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্ট দেওয়ার জন্য রাজি হয়েছে, চলছে 5 থেকে 7 জনের পলিগ্রাফ টেস্ট চলছে। এই পলিগ্রাফ টেস্টের রিপোর্ট কিন্তু কোর্ট মানবে না, কিন্তু তদন্তে অনেকটা সাহায্য হবে। সে মিথ্যা বলছে কি সত্যি বলছে, সেই সাহায্যটা সিবিআই এটা নিয়ে অনেক দূর হয়তো চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে পারবে। বুঝতে পারছি না শেষ পর্যন্ত মোড় কোন দিকে ঘুরবে। আগামীকাল নবান্নর যে আন্দোলন, সেই আন্দোলনে সাধারণ মানুষ যখন যাবে, সেই সাধারণ মানুষদের ওপরে কি ধরনের প্রতিবন্ধকতা আসবে সেটা আমরা বুঝতে পারছি। তার জন্য কিন্তু কেউ দমছে না। আর একটা জিনিস দেখলাম, যারা এই নির্যাতিতার নাম এবং ছবি ব্যবহার করেছে তাদেরকে একটা একটা করে সমন পাঠানো হচ্ছে। 2 জন ডাক্তারকেও পাঠানো হয়েছিল তার নাম এবং ঠিকানা বলার জন্য। তারা যখন গেছে লালবাজারে, হাজার হাজার সাধারণ মানুষ তাদের সঙ্গে পা মিলিয়েছে। 2 জনকে 1 ঘন্টা রেখে গল্প করে তাদের বলা হয়েছে আমাদেরও তো চাপে থাকতে হয় না, তাদের ছেড়ে দিয়েছে। তাহলে এই যে নির্যাতিতার নাম এবং ঠিকানা, তার ফটো যে লাগিয়ে ভিডিও করা, এটা যদি অপরাধ হয়, তাহলে তাকে যারা এইভাবে খুন করলো তাদেরও তো অপরাধ, তারাও তো অপরাধী। আজকে এই নাম আর ঠিকানা নেওয়ার জন্য যে বেছে বেছে তাদেরকে ডাকা হচ্ছে, তাদের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে। সবাই তো এই আইনটা জানে না যে নির্যাতিতার নাম এবং ফটো লাগালে, তার ঠিকানা রিভিল করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে রাজ্য প্রশাসন। তাহলে নাম তো নিয়েছিল আমাদের নগরপাল বিনীত গোয়েলও তো নাম নিয়েছিল, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও তো নাম নিয়েছিল। তাহলে আইন তো সবার জন্য সমান হওয়া উচিত, তাই না? আইন সবার জন্য সমান হওয়া উচিত। আজকে একটা নতুন খবর, একজন কৌস্তভ বাগচি নামে একজন লয়ার মুখ্যমন্ত্রী এবং এই বিনীত গোয়েল রাজ্য নগরপালের উদ্দেশ্যে একটি কেস করার জন্য একটা থানায় একটা রিপোর্ট পাঠান। কারণ যখন সাধারণ মানুষ যে দোষী, আইনের কাছে তো মুখ্যমন্ত্রী, আইনের কাছে তো পুলিশ কমিশনার, আইনের কাছে তো নগরপাল, কেউ তো আলাদা নয়। দোষ করলে একজন সাধারণ মানুষ যে দোষ করছে সে দোষী হবে, সে সাজা পাবে। আর এই ক্ষমতাসীন লোকগুলো দোষ করলে তাদের শাস্তি হবে না, এটা কি করে হয়? তাহলে সেই আইন বসে কি এই বিনীত গোয়েল এবং আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তারাও কি রাজ্য প্রশাসনের কাছ থেকে নোটিশ পাবে? সব থেকে বড় কথা, কতদিন আর অপেক্ষা করতে হবে আমাদের? কতদিন চলবে এই নৈরাজ্য? আজকে বলা হচ্ছে মেয়েরা রাতে ডিউটি করবে না। কেন মেয়েরা ডিউটি করবে না? আজকে একটা পুরুষ যদি রাত 12টায় রাস্তায় তার প্রয়োজনে বেরোতে পারে, কোনো মেয়ে যদি তার বাড়িতে পুরুষ না থাকে, সে যদি রাত 12টায় তার বাবা অসুস্থ রাস্তায় বেরোয় প্রয়োজনে, তাহলে কি পুরুষরা তাকে ছিঁড়ে খাবে? তার প্রয়োজনটা বুঝবে না যে কেন রাস্তায় বেরিয়েছে? তাকে প্রশ্ন করা হবে। সে যদি খুন হয়, রেপ হয়ে, তার বাড়ির লোককে প্রশ্ন করা হবে, এত রাতে মেয়েটি রাস্তায় কি করছিল? রাস্তায় না গেলেও পারতো। রাস্তায় কি সে উলঙ্গ হয়ে দাঁড়িয়েছিল? না, সে তো তার বাড়ির লোকের অসুস্থতার জন্য রাস্তায় যেতে পারে। ডাক্তার হসপিটালে নিরাপদ নয়। হসপিটালে তো অনেক যুবতী মেয়েরাও ভর্তি থাকে, কি নিরাপত্তা আছে? রাতের বেলা ঘুমের মধ্যে যদি মেয়েটাকে তুলে আনা হয়, কি নিরাপত্তা আছে হসপিটালে? পুলিশ পাহারা দেয়। কাদের? হসপিটালে পুলিশ পাহারা দেয়, ডাক্তারকে নিরাপত্তা দিতে পারে না। একজন ডাক্তার তার সহকর্মীদের কাছে নির্যাতিতা হয়ে মৃত্যুবরণ করে, তারপরে তাকে মৃত্যুর সেন্স থাকাকালীন তাকে কয়েকজনে মিলে ধর্ষণ করে। আমাদের রাজ্যের এই লজ্জা রাখার জায়গা নেই। সাধারণ মানুষ লজ্জিত,
আমাদের রাজ্য সরকার কিন্তু লজ্জিত নয়, তারা দম্ভে চলছে, অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে, অপরাধীদের জন্য ভালো ভালো উকিলের ব্যবস্থা করা হচ্ছে। সন্দীপ ঘোষ দোষী জেনেও তাকে উচ্চপদস্থ কর্মচারী আধিকারিক হিসাবে নিয়োগ করা হচ্ছে। আশ্চর্য হয়ে যায় কেন? দুর্নীতি শুনেছিলাম, কিন্তু হসপিটাল দুর্নীতি শুনে আমরা অবাক হয়ে যাচ্ছি, কোথায় আমরা নিরাপদ? এখন মনে হচ্ছে যে আমরা যে ইঞ্জেকশনগুলো নিয়েছিলাম অসুস্থতার সময়, সেগুলো যদি জাল হতো। অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে। হসপিটালে যদি জাল ওষুধ ঢোকে, ডাক্তাররা যদি তার সঙ্গে জড়িত হয়, তাহলে আমরা ভগবান কাকে বলবো? যখন অসুস্থ রোগী বাড়িতে আসে না, ছুটি হয়ে যায়, তখন ডাক্তারকে জোর হাত করে আমরা প্রণাম করি যে আপনি ভগবান। যখন ওটিতে অপারেশন চলে, তখন বাড়ির লোক ডাক্তারকে নমস্কার করে বলে আপনার হাতে আমাদের রোগীর জীবন, আপনি ভগবান, স্বয়ং ভগবান বাঁচিয়ে দিয়েছেন। আমরা বলি, সেই ভগবান তুল্য ডাক্তার যখন খুনির আসনে বসে, তখন তাকে কি বলতে হয়? ঘৃণা না রাগ? কি বলবো বলো? রক্ষক ভক্ষক হলে কিচ্ছু করার নেই। তা দেখা যাক, সিআইডি যেভাবে তৎপর নিয়ে যাচ্ছে, তাদের হয়তো দেরি হবে, কেন তথ্য প্রমাণ লোপাট করার পরে তাদের হাতে কেস দেওয়া হয়েছে। দেখা যাক, কিন্তু আজও পর্যন্ত খুনি হিসাবে একমাত্র সঞ্জয় রায় ছাড়া আরও কারোর নাম উঠে আসেনি। আমাদের অপেক্ষা সেই নরখাদকগুলোর নাম উঠে আসা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পরে, এই শাস্তির পরে অন্য কোনো পুরুষ নারীকে ভোগ্যপণ্য ভাবার আগে 5 বার ভাববে, তাকে রেপ করার আগে 5 বার তাকে ভাবতে হবে যে এই শাস্তি তাকে নিতে হবে। তা চলো বন্ধুরা, শেষে বলি, সন্দীপ ঘোষ আর সন্দীপ মিত্রতে তোমরা গুলিয়ে ফেলো না। আমাকে এসে যারা নোংরা কথা বলছো, ওটা হচ্ছে আমি সন্দীপ মিত্রকে নিয়ে ভিডিও করেছি, যে একজন ইউটিউবার। আমি তার নাম, চ্যানেলের নামটা বলছি এবং এখানে দিয়েও দেব, মাই ভিলেজ লাইফ সন্দীপ। সে একজন ডেলি ব্লগার, একটা সৎ, একটা নিষ্পাপ, একটা পুরুষ যার বউ তাকে ঠকিয়ে অন্য পুরুষের সঙ্গে বাড়ি থেকে ছেড়ে চলে গেছে, একটা 2.5 বছরের শিশুকে রেখে। তা সেই সন্দীপের পক্ষ হয়ে আমি ভিডিও করেছিলাম, নট সন্দীপ ঘোষ। ক্রিমিনালের পক্ষে আমি থাকি না, আমি সত্যের পথে থাকি, সততার পাশে থাকি। বুঝাতে পারলাম? যারা আমাকে ভুল বুঝেছো তাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ, ওই ভিডিওটা আমি সন্দীপ মিত্রকে নিয়ে করেছিলাম, সন্দীপ ঘোষ নয়। চলো, তোমরা হয়তো বুঝতে পেরেছো, আমি একটা কমেন্টে পিন করে দিয়েছি ওখানে, আর আজকের ভিডিওতে আমি বুঝিয়ে বললাম। চলো তাহলে আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থাকো, আর কালকে উই ওয়ান্ট জাস্টিস।